আর্জেন্টিনা এবং মিশরের ম্যাচকে ঘিরে দুইটা কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছে। এই দুইটা কন্ট্রোভার্সি নিয়ে কথা বলবো। প্রথম কন্ট্রোভার্সি হচ্ছে লিসান্দ্রো মার্টিনেজকে ফাউল করার পরে মিশরের গোল কেন ডিসঅ্যালাউ করা হলো, এবং শেষ মিনিটে অর্থাৎ 92 বা 93তম মিনিটে মোহাম্মদ সালাহকে একটা ডিবক্সের ভিতরে আলভারেজ চার্জ করার পরে পড়ে গেল, সেখানে কেন তাকে পেনাল্টিটা দেওয়া হলো না। অনেক ধরনের কথাবার্তা হচ্ছে, অনেক ধরনের চিৎকার চেঁচামেচি হচ্ছে। আমার এই ছোট্ট মস্তিষ্কে দিয়ে আমি যতটুকু বুঝি বা ফিফার নিয়ম বা খেলার যে নিয়ম বা ফাউলের যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী যতটুকু আমি বুঝি ততটুকু নিয়েই কথা বলবো। এর বেশি যদি কেউ জানেন সে কমেন্ট বক্সে জানাতে পারেন, কোনো সমস্যা নাই। প্রথমে আসি লিসান্দ্রো মার্টিনেজের ফাউলটা নিয়ে। খেয়াল করে দেখবেন, লিসান্দ্রো মার্টিনেজ যখন বলটা নিয়ে ভিতরে ঢোকার চেষ্টা করতেছিল, প্রথম ডিফেন্ডার তাকে চার্জ করছে। চার্জ করার পরে সে ব্যর্থ হয়ে যখন গেছে, তখন পেছন থেকে আরেকজন ডিফেন্ডার যখন তাকে চার্জ করতে আসছে বা তাকে আটকানোর জন্য আসছে, সে কিন্তু তার বুটে পাড়া দিছে। এখন ফাউলের আপনি খেলার মধ্যে যখন ফাউল আপনি কাউন্ট করবেন, যদি কোনো প্লেয়ারের আপনি বুটে পাড়া দেন, আপনি বুটে পাড়া দিয়ে বা বুটের উপরে চাপ দিয়ে বা বুটের উপরে বুট রেখে যদি আপনি তাকে ফাউল করেন বা তাকে ফেলে দেন, সেটা যত বড় ট্যাকেলই হোক আর যত ছোট ট্যাকেলই হোক, সেটা অবশ্যই ফাউল বলে গণ্য হবে। এবং ওই বিল্ড আপ থেকে, ওইখান থেকে ফাউল থেকে বল কেড়ে নিয়ে যদি আপনি গোলও দেন, সেই গোলটাও বাতিল হবে, কারণ ওই গোলটার বিল্ড আপেই আপনি ফাউল করে রাখছেন। যদি বুটে পাড়া না পড়তো, তাহলে লিসান্দ্রো মার্টিনেজ যদি পড়ে না যেত বুটে পাড়া খেয়ে, তাহলে এটা ফাউল হইতো না। ধাক্কাধাক্কিতে পড়ে গেলে এটা কখনোই ফাউল হইতো না। প্রবলেমটা হয়েছে ওই বুটে পাড়া দেওয়ার কারণেই। এই কারণে এটাকে ফাউল ধরা হয়েছে এবং গোলটাকে বাতিল করা হয়েছে। এবার আসেন দ্বিতীয়টাতে। আলভারেজ যখন মোহাম্মদ সালাহকে যখন চার্জ করতেছিল ডিবক্সের ভিতরে, তখন চার্জের সময় খেয়াল করে দেখবেন, আলভারেজ প্রথম যখন চার্জ করছে, ফার্স্ট চার্জের প্রথম স্টেপটাই তার বলের উপরে ছিল, তার ফার্স্ট টাচটাই ছিল বলের উপরে। মোহাম্মদ সালাহ যে বলটা নিয়ে ঢুকতেছিল, ওই বলটাতে প্রথম চার্জ করছে। চার্জ করার ফলে বলটা মোহাম্মদ সালাহর দুই পায়ের ফাঁক দিয়ে বের হয়ে গেছে, অর্থাৎ মোহাম্মদ সালাহ বলটার কন্ট্রোল হারিয়ে ফেলছে। বলের কন্ট্রোল হারানোর পরে খেয়াল করে দেখেন, আলভারেজ বলটাকে কন্ট্রোল যখন সে বডি নিয়ে ঘুরে যাচ্ছিল, তখন তার পায়ের ব্যালেন্স এবং মোহাম্মদ সালাহর বডির ব্যালেন্স করতে গিয়ে দুজনের পাও একই জায়গায় সংঘর্ষ হয়, অর্থাৎ টাচ লাগে। তাতেই মোহাম্মদ সালাহ ব্যালেন্স করতে না পেরে সে পড়ে যায়, যে কারণে এটাকে ফাউল বলে গণ্য করা হয় নাই। আর পেনাল্টি বক্সের ভিতরে আপনাকে ফাউল করা হলে তখনই পেনাল্টি দেওয়া হবে যখন একটা নিশ্চিত গোল ফাউল করার মাধ্যমে বঞ্চিত করা হবে, কিন্তু এখানে সেটা হয় নাই। এটা নিশ্চিত গোল হওয়ার পসিবিলিটিই ছিল না, কারণ আলভারেজ প্রথম টাচেই বলটাকে মোহাম্মদ সালাহর পায়ের ফাঁক দিয়ে বের করে ক্লিয়ার করে ফেলছে, অর্থাৎ বলটাকে রিকভারি করে ফেলছে। রিকভারি যখন হয়ে গেছে, তার মানে ওইখান থেকে আর নিশ্চিত গোল হওয়ার কোনো পসিবিলিটি ছিল না। আর এমনও অবস্থা ছিল না যে মোহাম্মদ সালাহ আবার রিভার্স করে ঘুরে গিয়ে বলটাকে ধরার চেষ্টা করতেছিল, তখন আলভারেজ তাকে বাজেভাবে বা রেকলেসলি ট্যাকেল করছে। ব্যাপারটা এমনও ছিল না। বলটার রিকভার হয়ে যাওয়ার পরে আলভারেজ বলটার দিকে তাকিয়ে দৌড় শুরু করতেছে বডি ব্যালেন্স করে, আর মোহাম্মদ সালাহ ওইদিকে বলটাকে রিকভার করার চেষ্টা না করে সে নিজে বডি ব্যালেন্স হারিয়ে ডি বক্সের ভিতরে পড়ে যায়, যে কারণে এটাকে ফাউল বলে গণ্য করা হয় নাই। আর্জেন্টিনার গোলটাকে গোল হিসেবে কাউন্ট করা হয়েছে। এটা ছিল মেন কাহিনী। আর যদি আপনার না হয়, আমি আপনাকে ভিডিওটা স্ক্রিনে দিয়েই রাখছি, ভালোভাবে দেখেন, বারবার দেখেন। আমি যে বলতেছি আপনি বারবার দেখেন, মিলায় দেখেন, তাহলে বুঝতে পারবেন। যদি পারেন একটু স্লো করে দেখেন, তাও আপনি আরও ভালো ক্লিয়ার বুঝতে পারবেন। আমার ছোটো মস্তিষ্কে এতটুকুই ধরে, এর বেশি আর ধরে না। এই যে শুধু শুধু চিৎকার চেঁচামেচি করতেছেন, এগুলি করে কোনো লাভ নাই। এগুলো হচ্ছে মনের সান্ত্বনা। আপনার আবেগ দিয়ে, মনের সান্ত্বনা দিয়ে ফুটবল চলবে না, ফুটবলের নিয়ম পাল্টে যাবে না, ঠিক আছে? শুধুই চিৎকার চেঁচামেচি হইচই করে উল্টাপাল্টা কমেন্ট করে নিজের বংশের পরিচয় দিয়ে কোনো লাভ নাই ভাই। খেলা যেটা খেলাই। ধন্যবাদ।